যে ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করো? ক্রিটিসিজম ইজ অলওয়েজ গুড। তোমাকে যদি কেউ ক্রিটিসাইজ না করে তাহলে তো তুমি বুঝতেই পারবে না তুমি কোথায় তোমার পিছিয়ে পড়ছো, কি তুমি কোনটা ঠিক করছো না। আচ্ছা, পলিটিক্যাল ক্যারিয়ারে এখনো পর্যন্ত সবথেকে বেশি চ্যালেঞ্জেস কি ফেস করেছো? আমার দুটো ইলেকশনস, এর থেকে বেশি চ্যালেঞ্জিং আর কি হতে পারে। মানে 2021-এর ইলেকশন ওয়াজ সো টাফ। প্রচুর কাজ, এক একটা সেক্টরে মানে প্রচুর দায়িত্ব, প্রচুর কাজ, এই তিনটে একসঙ্গে কিভাবে ম্যানেজ করো? ইটস নট ইজি, ইটস ভেরি টাফ। নিজেকে অনেক সময় গিল্টি ফিল করি, একটা গিল্ট সব সময় কাজ করে। মাই ফ্যামিলি মেম্বার্স, মাই হাজব্যান্ড, মাই চিলড্রেন, মাই মাদার, দে হ্যাভ বিন সুপার 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 সাপোর্টিভ। I have a very good team in them. They don't let me feel it. আচ্ছা, অভিনেত্রী না হলে কি হতে তুমি? আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার গুরুজির মতো হব, আমি সারা বিশ্বে কত্থক রিসাইটাল করব, you know, like I had those plans. আচ্ছা, ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করো বা অপোজিশনকে কিভাবে হ্যান্ডেল করো? ক্রিটিসিজম ইজ অলওয়েজ গুড। তোমাকে যদি কেউ ক্রিটিসাইজ না করে তাহলে তো তুমি বুঝতেই পারবে না তুমি কোথায় তোমার পিছিয়ে পড়ছো, কি তুমি কোনটা ঠিক করছো না। তোমাকে যদি কেউ ক্রিটিসাইজ না করে তাহলে তো তুমি ভাববে যে আমি মানে সবই আমি ঠিক করছি, আমি সব ভালো করছি, আর মাথার মধ্যেও তো ওটা ঢুকে যায় না। ঠিক, হ্যাঁ, তা তো গ্যাস বেলুনের মতো উড়ে বেড়াবে। সো গুড ক্রিটিসিজম ইজ অলওয়েজ, you know, it's good. Like my mother is my worst critic. মা তো এত হার্শ ক্রিটিসাইজ করে যে সামটাইমস আই ফিল যে এত হার্শ কি করে হতে পারে কেউ। হ্যাঁ, তো মার ক্রিটিসিজম না আমি ভীষণ ক্লোজলি আই ফলো। মা যদি কিছু একটা বলে যে জন্য এটা ঠিক হলো না, বা এটা তোমার ভালো লাগছে না, বা তোমার এটা তুমি এটা ভালো, আর মা না কোনো ফিল্টার নেই। হ্যাঁ, ধরো মানে যদি মা বলে যে এটা তোমাকে ভালো লাগছে না আজ দেখতে, মানে পিরিয়ড তোমাকে আমি জানি যে আমাকে ভালো লাগছে না আজ। বা মা যদি বলে যে এটা তুমি ঠিক করলে না, আমি জানি যে হয়তো আমি ঠিক করলাম না। বা কোনো একটা ক্যারেক্টার মার ভালো লাগলো না, মা মুখের ওপর বলে দেয় হ্যাঁ হচ্ছে না জিনিসটা। মানে তোমার খারাপ লাগবে ভালো লাগবে, she doesn't care because she tells me that আমি তোমার বেস্ট ক্রিটিক। আমি তো কোনোদিনও ফিল্টার লাগিয়ে তোমায় কিছু বলবো না, কারণ আমি যদি ফিল্টার লাগে তাহলে তুমি তো শিখবে, কেউ তোমাকে এসে বলবে না, তোমার বড় তোমাকে এসে বলবে না, তোমার ছেলেমেয়েরাও বলবে না কখনো। সবসময় সবার একটা ফিল্টার থাকে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। বাট আমার সেই কনফিডেন্সটা আছে, মা বলে যে মার মধ্যে সেই কনফিডেন্সটা আছে যে একজন মা নিজের ছেলে মেয়েকে যদি কিছু বলে, হয়তো ছেলে মেয়ের সেটা সেই মুহূর্তটা হয়তো খারাপ লাগতে পারে যে এত হার্শলি বললো, বাট যখন ভাবতে শুরু করবে যে কেন মা আমাকে এটা বললো, তখন সে বুঝবে যে হ্যাঁ আমি এখানটা ভুল করেছি, বা সত্যি তো আমি এরকম করলে হয়তো ভালো হতো। সো আমিও আমার ছেলে মেয়ের সঙ্গে ওরকম, আই এম ভেরি হার্শ। হ্যাঁ, কারণ আমি জানি যে মা হিসেবে আমি যেটা আমার ছেলে মেয়েদেরকে বলতে পারবো, ওর আশেপাশে আর কেউ বলতে পারবে না, বাবারাও বলতে পারে না। তো মাই মাদার ইজ মাই ওয়ার্স্ট ক্রিটিক। এছাড়াও আই টেক ক্রিটিসিজম ওয়েল। কেউ যদি আমাকে কিছু বলে আমি ভাবলাম ঠিক আছে, অনেক সময় অনেকে ক্রিটিসাইজ করার জন্য করে, তাতে তারা আনন্দ পায়, ঠিক আছে তারা আনন্দ পাচ্ছে, সেটাও আমার ভেবে ভালো লাগে। আর অপোজিশন আই বিন ভেরি লাকি উইথ মাই অপোজিশন। হ্যাঁ, আমার অপোজিশনে আমরা যখন উই আর ফাইটিং, উই আর আর্গুইং, উই আর ডিবেটিং, দেন দে আর মাই অপোজিশন। আদারওয়াইজ দে আর অলসো অ্যাজ হিউম্যান অ্যাজ আই অ্যাম। আচ্ছা, পলিটিক্যাল ক্যারিয়ারে এখনো পর্যন্ত সবথেকে বেশি চ্যালেঞ্জেস কি ফেস করেছো? আমার দুটো ইলেকশনস, এর থেকে বেশি চ্যালেঞ্জিং আর কি হতে পারে। মানে 2021-এর ইলেকশন ওয়াজ সো টাফ। ওকে, মেদিনীপুরের মতো একটা জায়গা যেখানে আমাকে বলেই দেওয়া হয়েছিল যে ইটস আ ভেরি টাফ সিট, বের করে আনতে পারলে ভালো, আদারওয়াইজ বিকজ এভরিওয়ান থট দ্যাট মেদিনীপুর ওয়াজ হয়তো আমরা পারবো না জিততে, টিএমসি হয়তো জিততে পারবে না। 17 দিন পেয়েছিলাম ক্যাম্পেনিং করতে, একটা আননোন জায়গা,
ভীষণ কষ্ট হয়েছে ওই গরমের মধ্যে। আমার একটাই টার্গেট ছিল যে যতটা পারবো মানুষের কাছে পৌঁছে যাব। তারপরে ভগবান আছেন, মানুষ আছে, গণদেবতা, তারা বুঝে নেবে যে আমি পারবো কি পারবো না। 2024 ওয়াজ ইকুয়ালি চ্যালেঞ্জিং। এত এক্সট্রিম ওয়েদারের ছিল 2024। এখন যখন ভাবি যে কি করে আমরা পারলাম। আর লম্বা একটা ক্যাম্পেইন, মার্চ থেকে মে অবধি নন স্টপ, ইটস ভেরি চ্যালেঞ্জ। পজিটিভ দিকগুলো কি কি ছিল বলে এখন যখন পেছনে লুক ব্যাক করো মনে হয় এগুলোই আমার 2021-এ পজিটিভ যেটা আমার এই যে আমি অভিনেত্রী, এই যে এতগুলো বছর ধরে আমি কাজ করেছি, মানুষ আমাকে দেখেছে পর্দায়, তারা আমার কথা শুনেছে, তারা আমাকে চেনে জানে। আমি যখন মেদিনীপুরে গিয়েছি সবাই ভীষণ খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমি। লাইক সবাই এগিয়ে আসতো, সব মহিলারা স্পেশালি এগিয়ে আসতো, আশীর্বাদ করতো, যারা খুব গুরুজনেরা ইউনো এসে মালা পরাচ্ছে, জড়িয়ে ধরছে, আশীর্বাদ করছে। রিয়েলি টাচড মাই হার্ট। এখনো ইউনো লাইক 24-এও দুদিন আগে I almost broke down in tears to my husband when I realized suddenly যে 1 বছর হয়ে গেছে সাংসদ হয়েছি। I really broke down. আমি বললাম যে I'm lucky যে মানুষ আমাকে, I don't deserve it. আমি এখনো ভাবি যে I really don't deserve it. এত ভালোবাসা, এত আশীর্বাদ সত্যিকে আমি ডিজার্ভ করি? আমি কি করেছি যে মানুষ, মানে তুমি ভাবতে পারবে না, দে রিয়েলি দ্য কাইন্ড অফ এত একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। মেদিনীপুর কিন্তু পাশের বাড়ি নয় আমার জন্য, বাট আমি সপ্তাহে সপ্তাহে যাই। অটোমেটিক্যালি আমার যেতে ইচ্ছে করে। এই যে আমার ভাইরাল হয়েছিল বলে আমি ভাইরাল, আমার সর্দি কাশি হয়েছে, আমাদের পঞ্চায়েতের একটা বড় মিটিং ছিল, আমি বললাম যে না, যেতে হবে। মিটিং আছে যখন, মিনিস্টাররা এসছে, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে, আমাকে যেতে হবে, কারণ আমাকে তো বলতে হবে যে আমার অসুবিধা জায়গাগুলো তো বলে দিতে হবে ওনাদের। আমি কি করে জ্বর হয়েছে বলে বসে থাকবো? তো আমি গিয়েছি। আমাকে তো আমার সিনিয়র একটু বকলো যে কেন এসছো, এত শরীর খারাপ না? স্যার ঠিক আছে, এসছি, আবার চলে যাবো। এই যে আমি এতদিন তারপরে যাইনি, আজকে কিন্তু আমার যাওয়ার কথা ছিল ওখানে। আমার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সবাই খুব স্যাড হয়ে পড়েছে যে দিদি তুমি এলে না, বাট কি করবো শরীরটা সত্যি দিচ্ছিলাম। বাট আমি ভাবছি যে এই উইকে কবে যাব, কারণ কাল পরশুর মধ্যে আই বি ফিট, তো আমি তখন যেতে পারি। সো এই যে একটা টার্ন হয়ে গেছে না, যে যেতে ভালো লাগে, ওদের কথা শুনতে ভালো লাগে, ওরা আমাকে মেসেজ করে, কাজগুলো আটকে থাকলে তখন বিরক্ত লাগে। আমার ডিএম, আমার প্রশাসনের যারা আছেন সবার সঙ্গে আমি একটা সবসময় একটা ডায়ালগ মেনটেন করি, কারণ আই এম আ ব্রিজ between the administration and my citizens. Similarly, I'm a bridge in the parliament also. আমার একটাই কাজ যে এই ব্রিজটাকে যতটা আমি কমিয়ে আনতে পারবো, গ্যাপটাকে, এটাই আমার কাজ, আর আমার কোনো কাজ নেই। ওটাই করতে আমার ভালো লাগে, থেকে বড় কাজ ওটাই ভালো লাগে করতে। আচ্ছা, লাইফে কখনো ফেলিয়ার এসছে? অনেকবার, সব সময়। কতবার ফেলিয়ারই তো তোমাকে পরিণত করবে অ্যাজ এ পার্সন, ইভলভ করতে সাহায্য করবে। তোমার ফেলিয়ার ছাড়া কি করে? সবার জীবনে ফেলিয়ার থাকে, ছোট ফেলিয়ার থাকে, বড় ফেলিয়ার থাকে, ইমোশনাল ফেলিয়ার্স থাকে, ফাইন্যান্সিয়াল ফেলিয়ার্স থাকে। সব ফেলিয়ার্স নিয়েই আমাদের জীবন। ফেলিয়ার্স, আমাদের লাইফটা ইজ আ সার্কেল অ্যান্ড ইটস গোজ ইন আ গ্রাফ, কখনো আপ যাচ্ছে, নিচ, লাইক দ্যাট। তো ফেলিয়ার্স তো থাকবেই। এই যে জীবনে এত সাফল্য পেয়েছো এবং যে কাজে তুমি পা দিয়েছো বা যে কাজে গেছো সেই কাজে সাফল্য এসছেই, তার মধ্যে কখনো কখনো ফেলিয়ার এসছে, যেটা তুমি বলছো অনেকবার। এর থেকে কি তুমি মানে নিজের জীবনে? ফেলিয়ার্স যত আসে না, ইট মেক্স ইউ স্ট্রং, ইটস অলসো আ পিলার টু ইয়োর সাকসেস। যে কোনো রিলেশনশিপে ফেলিয়ার বলো, বিজনেসে ফেলিয়ার বলো, কাজের জায়গায় যারা কর্পোরেট ফিল্ডে কাজ করছে, নিজের সাংসারিক ফেলিয়ার্সও থাকে।
এগুলো কিন্তু নিয়েই আমাদের এক্সপিরিয়েন্সেস হয়, এগুলো নিয়েই আমরা এগোই। একদম। আচ্ছা, তোমার যে বেশ কয়েকটা দিক রয়েছে, একটা হলো ফ্যামিলি লাইফ, একটা তুমি বিনোদন জগতের সঙ্গে রয়েছো, আবার এই গত বেশ কয়েক বছর ধরে তুমি রাজনীতির আঙিনায়। এই পুরো বিষয়টা তিনটে একসঙ্গে, এবং সেখানে প্রচুর কাজ, এক একটা সেক্টরে মানে প্রচুর দায়িত্ব, প্রচুর কাজ, এই তিনটে একসঙ্গে কিভাবে ম্যানেজ করো? ইটস নট ইজি, ইটস ভেরি টাফ। নিজেকে অনেক সময় গিলটি মনে ফিল করি, একটা গিল্ট সব সময় কাজ করে। এই যে আমি যাচ্ছি না মেদিনীপুরে, এটা একটা গিল্ট। হ্যাঁ, বা ধরো রিসেন্টলি যেটা হলো, মার জন্মদিন ছিল 26 তারিখে মে মাসে, হঠাৎ করে পার্টি থেকে হুইপ দেওয়া হলো যে 27 তারিখে 11:30টার মধ্যে দিল্লি পৌঁছতে হবে। এই হুইপটা করা হলো আমাদের 25 তারিখে, 26 তারিখে মার জন্মদিন। আমি ভেবেছিলাম মাকে নিয়ে কোথাও যাব, সারপ্রাইজ দেবো মাকে, সেটা হলো না। সো তখন আবার নিজেকে গিলটি মনে হয় যে উফ, মার জন্মদিন, সেখানেও কাজ এসে গেল। ইউ অলওয়েজ অবভিয়াসলি a little guilt ridden, but my mother is very supportive. মা, হ্যাঁ যাও যাও যাও, কাজটা করে চলে আসো। আমি সকালে গেলাম, বিকেলে চলে এসেছিলাম। বাট তারপরে অনেক সময় কি হয়, বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, তখন আমার একটা কাজ পড়ে গেল বা শুটিং পড়ে গেল। আমার বাবা যখন মারা গিয়েছিলেন, দ্যাটস এ হিউজ গিল্ট অলসো, যে আমি সেদিনকে থাকতে পারিনি, আমি বুঝতেই পারিনি যে বাবা চলে যাবে। বাবা ওয়াজ হসপিটালাইজড, ঠিক তার আগের দিন রাতে আই ওয়েন্ট, বাবার সঙ্গে কথা হলো, সবকিছু। দ্য নেক্সট ডে আই ওয়াজ শুটিং। আমি শুধু তোমার জন্য বলে একটা হতো টেলিফিল্মস, তো আমি ডিরেকশন দিচ্ছিলাম। তো আমার সঙ্গে আমি অ্যাক্টিং করছিলাম, আমার সাথে ছিল কুশল আর শাশ্বত, অ্যান্ড আই ওয়াজ ডাইরেক্টিং। এবার যেহেতু একটা ডেডলাইন থাকে না টেলিকাস্টের, তো আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি শুটিংটা সেরে তোমার কাছে চলে আসবো বিকেলবেলা, আমার ডে লাইট শুট। অ্যান্ড আই জাস্ট ডিডন্ট রিয়ালাইজ। সো আমি শুটিং করছি, এবার তখন এইসব হোয়াটসঅ্যাপ তো ছিল না, দিস ওয়াজ 2005। হ্যাঁ, আমি, কুশল আর শাশ্বত আমরা রোলেন রোডে শুটিং করছিলাম একটা বাড়িতে। বাবা ভর্তি ছিল অ্যাপোলো হসপিটালে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম, ডাক্তাররাও বলেছিলাম হ্যাঁ হি ইজ ফাইন। আই ডোন্ট নো, ওয়াজ আই ইন ডিনায়াল অর ওয়ার উই অল ইন ডিনায়াল? হয় না একটা। তো আমি না শর্ট দিচ্ছিলাম, করতে করতে আই ডিডন্ট ইভেন রিয়ালাইজ, আমি ফোনটা চেক করিনি। কারণ ফোনটা দেখছি, আমি দেখছি মার প্রায় মানে 10-12-15টা মিসড কল। আর না মেসেজ বক্সটা তখন মেসেজ ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, মেসেজ বক্সে দেখছি না মা না কিরকম অদ্ভুতভাবে টাইপ করে, মানে হয় না একটা জিবরিশ কাইন্ড অফ। মানে তো আমারটা জাস্ট মাই হার্ট স্যাঙ্ক। আর কুশল আমার না বলে না ফ্যাকাশে হয়ে যায় মুখ। কুশল আর অপু বলছে যে কি হয়েছে তোর, ওরা জানতো যে ওরা তো বুঝতে পেরেছে। এবার আমি বলছি যে আমাকে জাস্ট হাসপাতাল যেতে হবে। এবার তখন বাজে, ইটস আ উইকডে, বাজে তখন 12টা। আমি নিজে ড্রাইভ করতাম, আমার একটা স্যান্ট্রো ছিল। কুশল বললো তোকে তো আমি চালাতে দেবো না গাড়িটা, তুই বস। অপুকেও পেছনে বসালো, কুশল, আমি আর আমরা তখন ভাবছি যে ভগবান, ইফ আই কুড জাস্ট ফ্লাই সেই সময়টা, বিকজ আই নো দ্যাট কিছু তো হয়েছে। আর তখন না আমার মাথার মধ্যে ঘুরছে যে বাবা তো নেই, কিন্তু আমাকে তো মার কাছে যেতে, আই এম দ্য অনলি চাইল্ড, আই ডোন্ট হ্যাভ সিবলিং। আমি বলছি মার কাছে তো আমাকে পৌঁছতে হবে যে করে হোক, কারণ শি ইজ অ্যালোন, আমার বাচ্চারা ছোট, বাচ্চারা বাড়িতে। ইটস লাইক এই মা ফ্লাইওভার ছিল না, এই ডন বস্কোর সামনে যখন এই কানেক্টেডটা এসছি, তখন দেখছি ডন বস্কোর ওই চত্বরটা যখন আমরা যাবো, এই যে এই রাস্তাটা জ্যাম, পুরো জ্যাম। হ্যাঁ, পার্ক সার্কাস ময়দানের ওখানটা পুরো জ্যাম, ছুটি হয়েছে। আমি গাড়ি থেকে নেমে পড়েছি, তখন মনে হচ্ছে যেন আমি হেঁটেই চলে যাব, মানে দৌড়ে চলে যাবো। কুশল যদি কোথায়, মানে ইউনো অতটা ডেসপারেশন ছিল। যাই হোক, when I reached, I saw my mom. মা was very মানে composed. মা just said that, মা কি বলবে, so I rushed বাবাকে রুম থেকে ICU whatever। আমার ওই ক্লোজারটা না এখনো কোথাও মনে আমার হয়নি। আই স্টিল ফিল গিল্টি যে আমার মাকে আমি একা ছেড়ে দিয়েছিলাম ওই মুহূর্তটাতে।
Of course I was not with my father. তাহলে কি আমি আমার কাজটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম সেদিনকে? কেন কাজটাকে বেশি প্রায়োরিটি দিলাম? So it's a very mixed feeling. একদম, সেটা এখনো মাঝে মধ্যে হয়। হয়তো obviously এতগুলো সেক্টরে তুমি কাজ করছো। হ্যাঁ, এগুলো হয়, এগুলো তো হিউম্যান ইমোশনস, এগুলো হয়। বাট আবার এগুলোকে ওভারকাম করে তোমাকে এগিয়ে যেতে হবে। বাট মাই ফ্যামিলি মেম্বার্স, মাই হাজবেন্ড, মাই চিলড্রেন, মাই মাদার, দে হ্যাভ বিন সুপার 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 সাপোর্টিভ। আই হ্যাভ a very good team in them. They don't let me feel it. That's good. আচ্ছা, অভিনেত্রী না হলে কি হতে তুমি? সো আমি ছোটবেলা থেকে কত্থক শিখতাম। পিয়ানো অ্যান্ড কত্থক আমার প্যারালালি চলতো ক্যালকাটা স্কুল অফ মিউজিকে। পিয়ানো শিখতাম সন্ধ্যা বর্মার কাছে, হু ওয়াজ দ্য ভাইস প্রিন্সিপাল অফ ক্যালকাটা স্কুল অফ মিউজিক। আর নাচ শিখতাম আমি আমার গুরুজি রানী কান্নার কাছে, লেট রান, উনিও নেই আমাদের মধ্যে। শি ওয়াজ ভেরি, মানে কত্থকে শি ওয়াজ অ্যান এক্সপোনেন্ট। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার গুরুজির মতো হব, আমি সারা বিশ্বে কত্থক রিসাইটাল করবো, ইউনো, লাইক আই হ্যাড দোজ প্ল্যানস। তো সেটা হলো না ছোটবেলা থেকে, সেটা হলো না জাস্ট কেন হলো না, বাট আই নো রিগ্রেটস বিকজ আমার সো অভিনয়টা হয়তো সেই জন্য ভগবান পুষিয়ে দিয়েছে যে তুই এটা হতে পারলি না, তো এটা হয়ে গেল। আর বিকজ কত্থক শিখেছি বলে, যে কোনো ডান্স, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স যদি তুমি শেখো না, তোমার এমনিতেই ইউ লার্ন হাউ টু ইমোট। কারণ কত্থকে স্পেশালি খুব অভিনয় ভাব সেটা তোমাকে করতে হয়। তো সেই জন্য হয়তো অভিনেত্রী হিসেবে সেটা হেল্প করেছে আমাকে। একদম। আচ্ছা, এখন কখনো অবসরের সময় পাও, মানে নিজের জন্য কখনো সময় পাও? আমি টাইমটা একটু কমে গেছে, বাট পাই না যে একদম তা নয়। কারণ এখন ধরো আমার এখন শুটিং চলছে না, সো আই গেট আ লিটল মি টাইম। পাই। কি করো তখন ফ্রি টাইমে, কি করতে ভালোবাসো? কোভিড হওয়ার পর থেকে, মানে কোভিড ফেজটা আই উড সে, সেই যে আমাদেরকে ওই অতগুলো মাস বসে থাকতে হয়েছে বাড়িতে কিছু না করে, আমার কুকিংটা খুব এখন থেরাপিউটিক। রাঁধতে ভালো লাগে, দেখো না এখন হলুদ লেগে আছে। যাই হোক, রান্না বান্না করতে ভালো লাগে, আমি খুব স্পিরিচুয়াল, আমার পুজো করতে ভালো লাগে, আমার গার্ডেনিং করতে ভালো লাগে। আমার 3টে ফার বেবিস আছে, আমার ওদের সঙ্গে দিব্যি সময় কেটে যায়। দেন অফকোর্স বই পড়ি, ডকুমেন্টারিজ দেখি, ছবি দেখি, ভালো ওয়েব সিরিজ দেখি, নতুনদের কাজ দেখতে ভালো লাগে, এগুলোই করি। তার মানে কাজের ফাঁকে ড্রাইভিংটা আমার ভীষণ ইজ ক্লোজ টু মাই হার্ট। আমি এখনো ড্রাইভ করতে একা একা বেরিয়ে পড়ি আমার ছানাদের নিয়ে। যদি একটু মনটা ভালো লাগছে না, ওদেরকে পেছনে বসালাম গাড়িতে, নিয়ে ওদেরকে ঘুরে এলাম, একটু মনটা ভালো হয়ে গেল, একটু চা খেয়ে এলাম কোথাও দাঁড়িয়ে। আই লাইক অল দ্যাট। আচ্ছা, এবারে কয়েকটা র্যাপিড ফায়ার। আমার বাজার করতে খুব ভালো লাগে। বাজার করতে যাও নিশ্চয়ই, সেটা তো যেতেই পারো না। বাজার করতে এত ভালো লাগে না যে কি বলবো। আর আমি জানি না ইফ আই ক্যান টেক দ্য নেম, যাই হোক, আমি স্পেন্সার্সে যাই না, প্রত্যেক 3-4 দিন অন্তর তো যেতে হয় অ্যাজ আ হাউস ওয়াইফ। তো হ্যাঁ, ওরা না অদ্ভুত ভাবে আমার দিকে তাকায়। একজন তো এসে সেদিনকে বলেই দিল, আপনি বাজার করেন? আমি বললাম, কেন করবো না, আমি কি মানুষ নই নাকি, আমি অন্য একটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিং? না, আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আপনার বডিগার্ডস কোথায়? আমি বললাম, কেন বাজারে আমি বডিগার্ড নিয়ে ঘুরবো না কি? হোয়াট দ্য হেল? বলছে না সবাইকে তো দেখে আনাম না, মানে আমার এরকমই ভালো লাগে। বাট সিরিয়াসলি না, আমি ভীষণ মানে চুপচাপ ঘুরে বেড়াই, যাতে কেউ না অতটা লক্ষ্য করে। আমি ভীষণ এলো থেলো হয়ে ঘুরে বেড়াই, আমার ভালো লাগে এগুলো। আমি কোনোদিনও না, I've never felt that I'm a star or I'm something extra, I'm a celebrity, এগুলো আমার মধ্যে কোনোদিনও ছিল না, যার জন্য ওগুলো আমার ছেলে মেয়েদের মধ্যে ইনকালকেটেড হয়নি। we are very ordinary। হয়তো ভাববে যে আমি বেশি মডেস্ট হচ্ছি, বাট I like to be like this। বাহ। আচ্ছা, এবারে খুব শর্ট কয়েকটা কোয়েশ্চেন তোমার জন্য। অভিনয় না রাজনীতি? দুটোই এনজয় করি। অভিনয়টা তো আমার প্যাশন, অভিনয় তো আমাকে রাজনীতিটা দিয়েছে। অভিনেত্রী আমাকে চিনিয়েছে, আমাকে একটা আলাদা জগৎ দিয়েছে, একটা জায়গা করে দিয়েছে। সো হাউ ক্যান আই নট? অফকোর্স, বাট রাজনীতিটাও এখন ভালো লাগছে।
আই এম এনজয়িং বোথ। সৌমিত্র চট্টোপাধ্যায় না উত্তম কুমার? সৌমিত্রদার সঙ্গে তো কাজ করেছি। উত্তম বাবু হচ্ছেন একটা আইকন। আমার দিদা, আমার মা, আমার তিনজনেরই আইডল, ম্যাটনি আইডল। সৌমিত্রদাকে আমি এক্সট্রা একটা ব্রাউনি পয়েন্ট বা বোনাস দেবো, বিকজ আই হ্যাভ অ্যাক্টেড উইথ হিম। অনেক কাজ করেছি সৌমিত্রদার সঙ্গে, আই ওয়াজ ভেরি ক্লোজ। আমার ওনাকে খুব ভালো লাগতো। তোমার কাছে ভালোবাসা কি? পেটের মধ্যে গুড়গুড় করছে, খিদে পেয়ে গেছে মনে অনেকক্ষণ ধরে। ভালোবাসা, ভালোবাসা ইউ ক্যানট ডিফাইন। ভালোবাসা এই যে তোমরা ভ্যালেন্টাইন্স ডে করে সবাই আমরা খুব লাফাই। ভ্যালেন্টাইন্স ডে কি শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য না? ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন ডেজ হচ্ছে উই সেলিব্রেট দ্য সেন্ট হু স্প্রেড লাভ অ্যান্ড কম্প্যাশন। হ্যাঁ, তো ভালোবাসা আমি আমার বরকে একরকম ভাবে ভালোবাসি, আমার ছেলে মেয়ের প্রতি আমার ভালোবাসা অন্যরকম, আমার মায়ের প্রতি, আমার কলিগসদের প্রতি। সো ভালোবাসা ইউ ক্যানট ডিফাইন, it's universal. একদম। প্রথম প্রেম? But it's different. Okay. Yeah. Next, প্রথম প্রেম। প্রথম প্রেম তা তো আমাদের সময় এরকম প্রেম আমাদের সময় প্রেম করার জায়গাও ছিল না সেইভাবে। আর একটাই মেয়ে, বুঝতে পারছো তো হাউ প্রোটেক্টিভ মাই প্যারেন্টস ওয়ার। হ্যাঁ, বলছি না, ভীষণ একটা খুব প্রোটেক্টিভ শেলের মধ্যে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। ফোনে একটু প্রেম হয়েছিল, সেটাও ভেস্তে গেল মায়ের জন্য। হ্যাঁ, এমন মারলো আমাকে। মানে মার খেয়েছো ছোটবেলায়? খুব। আজকাল তো বাচ্চাদেরকে তুমি মারতে পারবে না, ভেরি সেন্সিটিভ না। আর আমাদের সময় মারটা মার কাছে মার খেয়ে মানে তাকিয়ে থাকতাম, মারছো মারো। বাবা যদি একটু চিল্লাতো টস টস করে জল পড়তো চোখ দিয়ে। হ্যাঁ, আর বাবার সঙ্গে আমি এরকমও হয়েছে, আমি 15 দিন বাবার সঙ্গে কথা বলিনি। বাবা কিছু বললে ভীষণ আই ইউজ টু টেক ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড ভীষণ হার্ট করতাম। মা আমাকে খুন্তি দিয়ে মারছে, বাবার বেল্ট পাচ্ছে সেটা দিয়েও মারছে, হাত দিয়েও মারছে। যা মার কাছে মারতে, মা মারবে না এরকম হয়। আচ্ছা, তোমার কাছে মানে তোমার জন্য বা তোমার কাছে ফ্যাশন আইকন কে? মেনি। মুনমুন্দির স্টাইল স্টেটমেন্ট আমার খুব ছোটবেলা থেকে ভালো লাগতো। অপর্ণাদি, রীনাদি, অপর্ণা সেন, অফকোর্স গায়ত্রী দেবী, ইন্দিরা গান্ধী, পারভিন বাবি, জিনাত আমান, ওয়েদা রহমান, শর্মিলা ঠাকুর. These are our Indian, I think, amazing women. It's not only about style, it's about how you carry yourself, your personality. Your personality makes you who you are, not what you're wearing. প্রিয় পরিচালক? Very difficult, very difficult. I've worked with too many directors and too many good directors. I can't really say. চা না কফি? Coffee, any day. মানে ইউ আর কফি পারসন? Yeah, big time, ছোটবেলা থেকে। ওকে। আর অল টাইম স্ন্যাক্স যেটা খেতে সবসময় ভালো লাগে? দেশি চিপস গুলো হয় না, খাও ওগুলো? ভীষণ। দেশি চিপস, আর যেগুলো আমাদের ছোটবেলায় যেমন সিনেমা হলে যে চিপস গুলো পাওয়া যেত, এখন প্রিয়াতে পাওয়া যায় না এখনো। হ্যাঁ, ওটা। আর ওই একটু মশলা মাখানো আর চিলি চিপস এখনো ভালো লাগে। কুল, উফ, এগুলো এত ভালো লাগে এখনো খেতে। এখনো পর্যন্ত প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছো, কিন্তু তোমার কাছে বেস্ট কমপ্লিমেন্ট কি লেগেছে? মানে কোনটা মনে হয়েছে এটা সব থেকে বেস্ট ছিল? কমপ্লিমেন্টের থেকেও বেশি ভালোবাসা পেয়েছি। দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। বেস্ট কমপ্লিমেন্ট বলছি না, যে ভলিউম অফ ওয়ার্ক এত হয়ে গেছে না, যে অনেক মানে কি করে পিন পয়েন্ট করবো। তবে অনিন্দিতা সর্বাধিকারী, ওর একটা না আমরা দত্তা করেছিলাম, জানো তো, একটু মডার্ন, মানে দত্তা দত্তা 1970 না 71 আমি মনে করতে পারছিলাম। যাই হোক, ইটিভি বাংলার জন্য করেছিলাম, শরৎচন্দ্রী দত্তা, বাট ও এটাকে এগিয়ে এনেছিল। আচ্ছা। আমি, কৌশিক সেন, শুভেন্দু চ্যাটার্জি আর শাশ্বত চ্যাটার্জি, অপু।
দত্তাটা এত ভালো হয়েছিল। সো দত্তা যেদিনকে টেলিকাস্ট হলো রাতে, পরের দিন না 7টার সময় ফোন বাজছে, আননোন নাম্বার। বলছি এত সকালে 7টার সময় কে ফোন করলো ভাই? ফোনটা তুলেছি, হ্যালো, এত গম্ভীর, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আমি হারাধন বলছি, হারাধন বন্দ্যোপাধ্যায়। লাইক হ্যাঁ বলো কি হয়েছে? আমি ভাবছি কি হলো, কারো কেউ অসুস্থ হলো নাকি অত সকালে, লাবণী কৌশিক তো কিছু হলো কিনা। তো বলছে শোনো, আমি বলো, তোমার দত্তাটা আমার বেশ লেগেছে। লাইক ও মাই গড, কি বলছো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে। আর না উনি এত একটা পার্সোনালিটি, আর ওনার গলাটা তো হেভি। লাইক থ্যাংক ইউ সো মাচ, আমি অনিন্দিতাকে বলবো, আমি বলে না না তুমি খুব ভালো করেছো সেটা আগে বলছি। সো হি সেড দ্যাট, আই সেড দ্যাট থ্যাংক ইউ সো মাচ, বাট দ্যাট ওয়াজ আ হিউজ কমপ্লিমেন্ট যে একজন ভদ্রলোক যিনি সকালবেলা উঠে ফোন করেছে, ফোন নাম্বারটা নিয়েছে কৌশিক দা লাবুদির কাছ থেকে, দেন হি কলড। খুব ভালো লাগে। তারপরে রিসেন্টলি কোন একটা কাজ থেকে আমাকে কৌশিক সেন মানে বাবান আর ওর বউ রেশমি ওরা আমাকে ফোন করলো যে এই তোর এই কাজটা কি ভালো লাগলো, খুব ভালো লেগেছে। সো না কলিগস এর কাছ থেকে, সিনিয়র কলিগস হোক বা নিজের কন্টেম্পোরারি, ওদের কাছে কমপ্লিমেন্ট পেলে মনটা খুব হ্যাপি হ্যাপি হয়। একদম। এখনো পর্যন্ত সব থেকে এক্সপেন্সিভ গিফট কি পেয়েছো? এক্সপেন্সিভ গিফট কি হয় কিছু? বাট ফর ইউ এনিথিং? আশীর্বাদ। আর কি, এই যে বসে আছি তোমার সঙ্গে কথা বলছি, এই মুহূর্তটা, সুস্থ থাকা, এটাই তো সবচেয়ে বড় গিফট লাইফে। আর মানুষের এত ভালোবাসা, এর থেকে বড় দামি গিফট হতে পারে না। একদম। আই মাস্ট হ্যাভ ডান সামথিং রাইট ইন মাই লাস্ট বার্থ। বাহ, এই নোটেই শেষ করব। তবে একদম শেষে তোমার যারা ফ্যান রয়েছে, তোমার নির্বাচনী এলাকার যারা মানুষজন রয়েছে, তোমাকে যারা ভালোবাসেন, তাদের জন্য আমাদের এই ডেবি আনলিশড পডকাস্টের থেকে কি বলতে চাইবে? ফার্স্টলি তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি একটা আমাকে সুযোগ দিলে কথা বলার। মানুষরা এই যে অনেকে দেখবে, অনেকে জানবে, অনেকে যারা আমাকে চেনে না এখনো বা জানে না, অ্যাজ আ নট চেনে না বাই ফেস, আমি বলছি অ্যাজ আ পার্সন হয়তো জানে না, আমার কথাগুলো শুনলো, তারা হয়তো তাদের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ ছিল, এখন হয়তো আমার কথাগুলো শুনে অন্য পার্সপেক্টিভে আমাকে দেখবে বা ভাববে। সেই সুযোগটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, সেই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আমার মেদিনীপুরের মানুষদেরকে এইটুকুই বলবো যে দেখতে দেখতে তো 5 বছর কাটিয়ে দিলাম আপনাদের সাথে, আরো সুযোগ করে দেবেন কাজ করার, ভালো কাজ করার। অ্যান্ড যেভাবে আপনারা আমার সঙ্গে কানেক্টেড থাকেন, সে ফোনের মাধ্যমেই হোক বা চিঠির মাধ্যমেই হোক, বা আমি যখন যাই আপনারা যেভাবে আমার কাছে আসেন, সেটা জারি রাখবেন। কখনো আমাদের আর আপনাদের মধ্যে যে কনভারসেশনটা আছে সেটা কোনো মতেই যেন বন্ধ না হয়। আই ওয়ান্ট টু বি অ্যাক্সেসেবল টু অল অফ ইউ। আপনারা যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন, ওই ভালোবাসাটা যেন সবসময় থাকে। একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি এতটা সময় আমাদের এখানে এসে দিলে এবং এত দারুণ করে তুমি কথা বলো, সবটা মিলিয়ে মনে হলো পুরো একটা গল্প শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাংক ইউ ফার্নিটেল স্টুডিও। আমাদের আজকে যে জায়গায় বসে আমাদের শুটিং হচ্ছে, ফার্নিটেল স্টুডিও, অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের আজকে গিফটিং পার্টনার রয়েছে, বাঞ্ছারাম, মিষ্টিমান এই বাঞ্ছারাম, এছাড়া বি মতিরাম সিলভার জুয়েলারি, দুজনকেই অনেক ধন্যবাদ। এবং তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। Thank you. This is for you. Thank you. Thank you. Can I open it? Yeah, sure. Please. গিফট পেতে কিন্তু সবার ভালো লাগে। How pretty. ভালো লাগবে তো আমাকে বললে? আমার তো আমি ডেফিনেটলি পরবো। ভালো লাগবে। মনে হয় রথের দিন পরবো। পাক্কা। Thank you. Thank you so much. And তোমার জন্য বাঞ্ছারাম জন্য বাঞ্ছারাম। আমার মা বলে তুমি খুব মোটা হয়ে যাচ্ছ, তাহলে একটু টেস্ট করতে পারো। বাট থ্যাংক ইউ সো মাচ। বাঞ্ছারামকে অনেক অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। আমি এই মেসেজটাও কনভে করে দেবো বাঞ্ছারাম এবং বিমতিরাম। ইয়েস, থ্যাংক ইউ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য। প্লিজ ডেবি আনলিশডের সঙ্গে থাকবেন এবং আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না।